রুলগুলা প্র্যাকটিস করার পর আমরা স্পোকেন ইংলিশের জন্য 120 রুলস প্র্যাকটিস করব, যেটা আমরা ডে টু ডে লাইফে কথা বলার জন্য আমাদের খুবই অত্যাবশ্যক। এবং এই রুলগুলা যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি, আমরা ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকতে পারবো। এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে স্বাভাবিক জীবনে কথাগুলা বলি, ঠিক সেই কথাগুলাই এখানে কিন্তু আমরা সংযোজন করেছি। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এন্ড ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? লেট মি নো দ্যাট। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন থাকলে পরে নেওয়া হবে। তো আমরা এই জায়গায় আজকে শিখবো হচ্ছে দেয়ার্স নাথিং। দেয়ার ইজ নাথিং বা দেয়ার্স নাথিং এর অর্থ হচ্ছে মত অথবা কিছুই নেই। দেয়ার্স নাথিং, ইউ ক্যান প্রুভ, প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই। দেয়ার ইজ নাথিং, অথবা আমরা শর্ট ফর্মে বলছি দেয়ার্স নাথিং, অর্থাৎ প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব? দেয়ার্স নাথিং ব্যবহার করে আমরা এই বাক্যগুলো কমপ্লিট করতে পারি। সবাই একটু ভালোভাবে নিবেন। দেয়ার্স নাথিং, যেমন তুমি প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাবে না। তুমি প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাবে না। দেয়ার্স নাথিং ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট, তার কাছে বন্টন করার মতো কিছুই নেই। দেয়ার্স নাথিং হি ক্যান অ্যালোকেট, প্রলুব্ধ করার মতো দৃশ্যটিতে কিছুই নেই। দেয়ার্স নাথিং দ্য সিনারি ক্যান অ্যালিউর, অর্থাৎ প্রমাণ করার মতো কিছু নেই, প্রশংসা করার মতো কিছু নেই, খাওয়ার মতো কিছু নেই। আপনি ভাত খাওয়ার জন্য আপনার কিচেনে গিয়েছেন, সেখানে গিয়ে দেখলেন খাওয়ার মতো কিছু নেই। আপনি একজনকে বলবেন যে প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই। আমাদের প্রতিদিনকার জীবনে এই কথাগুলো আমাদের সামনে প্রায়ই এসে থাকে। এই কথাগুলো আমরা দেয়ার্স নাথিং এই রুলটা ব্যবহার করে আমরা কমপ্লিট করব। এই রুলটার নাম হচ্ছে কি? দেয়ার্স নাথিং। এই রুলটার নাম হচ্ছে দেয়ার্স নাথিং, অর্থাৎ মতো ডট 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 কিছুই নেই, প্রমাণ করার মতো কিছু নেই, প্রশংসা করার মতো কিছু নেই, তার কাছে বন্টন করার মতো কিছু নেই। এই ধরনের শব্দগুলো আমরা দেয়ার্স নাথিং ব্যবহার করব। রুল 42, বাংলা বাক্যে যদি কি না, বাংলা বাক্যে কি থাকবে? কি না, এই টাইপের ভঙ্গি থাকে, তাহলে ইংরেজিতে কি না এর পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। আমরা তার পরিবর্তে কি ব্যবহার করতে পারি বলেন তো? ইফ ব্যবহার করব, ইফ। যেমন সে গিয়েছিল কিনা আমি জানি না। আই ডোন্ট নো ইফ হি ওয়েন্ট। আই ডোন্ট নো ইফ হি ওয়েন্ট। সে গিয়েছিল কিনা আমি জানি না। আমি জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সব সময় আছো আমার কল্পনায়। আই ডোন্ট নো ইফ ইউ রিকল মি, বাট ইউ আর অলওয়েজ ইন মাই কন্টেম্পলেশন। একটু ভালোভাবে নিবেন। সে গিয়েছিল কিনা আমি জানি না, অর্থাৎ আই ডোন্ট নো, আমি জানি না, ইফ হি ওয়েন্ট। এখানে আমরা কিসের ব্যবহার করব? ইফ। একটি হচ্ছে হি ওয়েন্ট, হেয়ার ইউ ক্যান সি। একটি হচ্ছে হি ওয়েন্ট, একটি যদি আমি পার্ট বলি, আর আই ডোন্ট নো এই আরেকটি পার্ট আমি বললাম। আই ডোন্ট নো, মার্ক করি। তো দুইটা পার্ট আমি করে ফেললাম। একটা হচ্ছে আই ডোন্ট নো, আর হি ওয়েন্ট। মাঝের অংশে আমি ইফ একটি কনজাংশন নিয়ে আসলাম। বাংলা বাক্যে যদি কি না এই টাইপের ভঙ্গি থাকে, তাহলে ইংরেজিতে কি না এর পরিবর্তে আমরা ইফ এর ব্যবহার করব। এই রুলগুলা খুবই সিম্পল, কিন্তু এগুলা যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি, এগুলা যদি আমাদের নিজেদের মতো করে একটু নিতে পারি, দেখবেন প্রচুর কাজে দিবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এমন কিছু রুল স্যার এখানে সংযোজন করে দিয়েছেন, 120টা রুল। এই রুলগুলা যদি ভালোভাবে আপনি নিতে পারেন, দেখবেন যে আপনি স্পন্টেনিয়াসলি ইংলিশে কথা বলা শিখে গেছেন, উইদাউট এনি হেজিটেশন। রুল 43, প্রতীক্ষায় আছি, অপেক্ষার প্রহর গুনছি। এই ধরনের ভঙ্গিতে বাক্য থাকলে তখন আমরা কি স্ট্রাকচার ব্যবহার করব? যেমন তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি। এই ধরনের বাক্যগুলো আমরা করব লুকিং ফরওয়ার্ড টু, তারপর ভার্বের পর আইএনজি, অর্থাৎ লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভি1 প্লাস আইএনজি। প্রতীক্ষায় আছি বা প্রতীক্ষার প্রহর গুনছি, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমার মূল বাক্যটা হচ্ছে, মূল স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড। দেখেন, here you can see, আমার মূল রয়েছে কি? লুকিং ফরওয়ার্ড
প্লাস ভার্বের পর আইএনজি। লুকিং ফরওয়ার্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেমন তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম, অর্থাৎ বাড়ি যাওয়ার অপেক্ষায় আমি প্রহর গুনছি। এখানে আমাদের মূল স্ট্রাকচারটা হবে লুকিং ফরওয়ার্ড টু, এটা একসঙ্গে বসাতে হবে। আমরা একটু এক্সাম্পল যদি খেয়াল করি, এই জায়গাটা একটু দেখবেন। লুকিং ফরওয়ার্ড টু কি হলো? লুকিং ফরওয়ার্ড টু, এর আগে দেখেন প্রতীক্ষায়, তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। তো এখানে আছি থাকা অর্থে অ্যাম, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, অর্থাৎ লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের পরে যে মিট শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, MEET, এরপর কিন্তু আইএনজি যোগ করতে হবে মিটিং। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম, অর্থাৎ বাড়ি যাওয়ার অপেক্ষায় আমি প্রহর গুনছি। এই স্ট্রাকচার গুলো আমরা কিভাবে করব? লুকিং ফরওয়ার্ড টু প্লাস মূল ভার্বের পর আইএনজি ব্যবহার করে এটা আমরা করব। রুল 44টা যদি আমরা একটু দেখি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিছু করতে গিয়েও করতে পারিনি এমন বোঝাতে কি হবে বলেন তো? কিছু করতে গিয়েও করতে পারিনি এমন বোঝাতে এখানে আমরা কিভাবে করব? আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। এই ধরনের যদি কোনো বাক্য আমাদের স্ট্রাকচার গঠন করতে হয়, সেখানে সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু, সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ, অর্থাৎ আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু ফরগেট ইউ, আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। এটা কি হবে? আই কুড নট অ্যাবাউট টেল দা ট্রুথ, অর্থাৎ এখানে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট। দেখেন এই বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে প্রথমে কি নেওয়া হয়েছে? এখানে প্রথমে নেওয়া হয়েছে সাবজেক্ট আই, তারপর কি হবে? কুড নট অ্যাবাউট টু, আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ, আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ, অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট আই, তারপর কুড নট অ্যাবাউট টু, তারপর ভি ওয়ান, অর্থাৎ টেল কিন্তু এখানে ভি ওয়ান, তারপর অবজেক্ট বসেছে ইউ। খুবই ইজি বিষয়, যদি একটু ভালোভাবে নিতে পারেন এই বিষয়টা। এবং আমাদের হোমওয়ার্ক থাকবে প্রতিদিন, যেভাবে আমরা হোমওয়ার্ক করি, আমি যখন একটু পরে আনমিউট করব, আপনারা যারা হোমওয়ার্ক করে রেখেছেন কাইন্ডলি একটু খাতাটা সামনে বের করে রাখেন। আমি এখানে রেইজ হ্যান্ড প্রেস করবেন। আমি যারা হোমওয়ার্ক করে রেখেছেন প্রত্যেকের কাছে আসবো, আপনাদের কাজগুলো একটু সাবমিট করবেন। আর আপনাদের ক্লাসটা একটু ইয়ে হয়েছিল, বাসায় ছিলাম না, বাইরে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো যে ক্লাসগুলো গ্যাপ পড়েছে এগুলো আমরা ক্লাস করব। আর মেইন কথা হচ্ছে যে এই যে স্ট্রাকচার গুলো করাচ্ছি, এই স্ট্রাকচার গুলা থেকে আপনাদের প্রতিদিন হোমওয়ার্ক থাকবে। হয়তো এখানে নতুন আজকে দেখলাম কেউ কেউ জয়েন করেছেন, তাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, এখানে একটি বিষয় আপনি দেখেন, কিছু করতে গিয়েও করতে পারিনি, কিছু করতে গিয়েও করতে পারিনি, এই ধরনের স্ট্রাকচার আমরা কি করতে পারি? এখানে মাত্র তিনটা বাক্য লিখেছি। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে মাত্র তিনটা বাক্য করেছি। কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকবে এই তিনটা বাক্যের সঙ্গে আপনি আরো 5টি 7টি বা 10টি যতগুলা পারেন একটু করে রাখবেন। তাহলে কি হবে? আমাদের এইগুলা কিন্তু এক্সারসাইজ করা হয়ে যাবে। কিছু করতে গিয়েও করতে পারিনি এমন বোঝাতে কি হবে? আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। দেন আপনাকে করতে হবে সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপর দেখেন রুল 45, এটা কি হবে? রুল 45, আই নো প্লাস হাউ টু প্লাস ভি অন। খুবই ইজি, আমরা প্রায় এই নিয়মটা ব্যবহার করে থাকি, অর্থাৎ আই নো প্লাস হাউ টু প্লাস ভি অন। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু সুইম। একটু ভালোভাবে জায়গাটা একটু লক্ষ্য করবেন, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, দেন নো হাউ টু অর্থাৎ সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম। আই হচ্ছে এখানে সাবজেক্ট, তারপর নো হাউ টু একসঙ্গে বসবে, তারপর সাঁতার কাটা অর্থাৎ সুইম। এটা কিন্তু ভি2 বা ভি3 এই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না। আমার রুল কি বলছে? সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভি অন। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আই নো হাউ টু সুইম। আমি জানি কিভাবে রান্না করতে হয়, আই নো হাউ টু কুক। আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়,
আই নো হাউ টু স্পিক ইংলিশ, আই নো হাউ টু স্পিক ইংলিশ। আমি যদি আপনাদেরকে বলি যে আমি জানি কিভাবে একটি বাগান তৈরি করতে হয়, আমি জানি কিভাবে রান্না করতে হয়, আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়, এই ধরনের বাক্য যদি আমাদের করতে হয় তখন আমাদের নো হাউ টু এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? নো হাউ টু। নো হাউ টু শব্দের অর্থ জানি বা পারি, এমন বুঝালে আমরা নো হাউ টু ব্যবহার করব। সামিউন নাহার, আপনি একটু আনমিউট করেন। আপনি বলবেন, এখানে যেমন লেখা আছে আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়, আপনি বলেন তো আমি জানি কিভাবে চা তৈরি করতে হয়, এটা কি হবে? I know how to how to সামান্য একটু ভুল বলেছেন, এটা হবে আই নো হাউ টু, আই নো হাউ টু প্রিপেয়ার, অথবা আই নো হাউ টু মেক এ কাপ অফ টি। অর্থাৎ আমি জানি কিভাবে চা তৈরি করতে হয়। এখানে যদি বলি আমি বাইসাইকেল চালাতে জানি বা আমি সাইকেল চালাতে জানি, তখন কি করতে হবে? আই নো হাউ টু রাইড আ বাইসাইকেল। কিন্তু যদি বলি, কিন্তু একটু শুনবেন, আমি যদি বলি যে আমি সাইকেল চালাতে পারি, তখন বলতে হবে আই ক্যান রাইড আ বাইসাইকেল। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করে শুনবেন, আমি সাইকেল চালাতে পারি, এখানে পারি কোথায় বসবে? ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, অর্থাৎ এইটা আমার সামর্থ্য আছে। এইটার উপরে আমি আপনাদের ডিটেইলস ক্লাস নিয়েছিলাম, পূর্বের ক্লাসগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আমার এই রেকর্ডটা একটু দেখবেন। যারা বই পেয়েছেন স্যারের স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা কিন্তু একটা, মানে আমি বলবো আপনাদের একটা মহা সম্পদ। এই বইটা একটু দেখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যাদের সমস্যা আছে এই সমস্যাগুলো আপনাদের থাকবে না। আমি কি বললাম? আমি বলেছি এখানে ক্যান, ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। এখানে সামর্থ্য বোঝালে ক্যানের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? ক্যানের ব্যবহার করতে হয়, ক্যান। কিন্তু আমি যদি বলি জানি, পারি আর জানি দুইটা দুই বিষয়। কেবল আপনাকে বললাম যে আমি চা তৈরি করতে জানি, আমি রান্না করতে জানি, আমি সাঁতার কাটতে জানি, তখন আমরা ব্যবহার করব নো হাউ টু, অর্থাৎ সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এখানে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আমি চা তৈরি করতে জানি। মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি একটু আনমিউট করেন। আপনি বলবেন যে আমি সাঁতার কাটতে জানি, এই বাক্যগুলো আমরা কিভাবে করব? আমি সাঁতার কাটতে জানি। জি বলেন। আপনি এটা বলেন, আমি ছবি তৈরি করতে জানি বা ছবি আঁকতে জানি। ধন্যবাদ, অনেকেই বলেছেন। তো এখানে আমি পার্সোনালি যার নাম বলবো সবাই কথা বলবেন না, তাহলে ক্লাসটা একটু শুনতে কেমন হয়ে যায়। যদি কেউ না পারে তাকে সুযোগ দিতে হবে, আমি যার সঙ্গে কথা বলছি সেই ব্যক্তিকে আপনারা একটু সুযোগ দিবেন, পরবর্তীতে আপনারা রেইজ এন্ড প্রেস করে রাখবেন, আমি সবার কাছে আসবো। তো দেখেন এখানে আমি কি বলেছি, আমি সাঁতার কাটতে জানি, আমি বলেছি আমি ছবি আঁকতে জানি বা ছবি তৈরি করতে জানি। আই নো হাউ টু ড্র আ পিকচার, আই নো হাউ টু ড্র আ পিকচার, অর্থাৎ আমি ছবি আঁকতে জানি, আমি সাঁতার কাটতে জানি। একটু শুধু মনে রাখবেন, দেখেন আমি এখানে হেয়ার ইউ ক্যান সি, একটু মার্ক করে দিলাম, এটা হবে হচ্ছে সাবজেক্ট দেন নো হাউ টু প্লাস ভার্বের বি অন ফর্ম। আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু কুক, আই নো হাউ টু স্পিক ইংলিশ। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাবেন, নো হাউ টু বসাবেন, অবজেক্ট বসাবেন, এই হয়ে গেল। অর্থাৎ এখানে আমাকে কি লক্ষ্য করতে হবে? প্রথমে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট যাই থাকুক না কেন, আই থাকুক, উই থাকুক, হি থাকুক, দে থাকুক, কারণ নাম থাকুক। এখানে যদি একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, যেমন যদি বলি সুমনা ইংরেজি, সুমনা ইংরেজিতে কথা বলতে পারে, সুমনা নোস হাউ টু, এখানে আর নো ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমার টেন্সটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আপনাকে সাবজেক্টের পরে নো হাউ টু বসাতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটি কমন স্ট্রাকচার, এটা আমাদের প্রায়ই লাগে, একটু ভেবে দেখবেন। যদি আপনি কাউকে বলতে চাচ্ছেন ইংলিশে যে আমি সাঁতার কাটতে জানি, আমি রান্না করতে জানি, এখানে ফরেন কান্ট্রি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ব্যাচে অনেকেই অলরেডি আছেন। দেখেন আমরা যারা ইউএসএ, ইউকে, হংকং, যে দেশেই থাকি না কেন, আপনি কাউকে বুঝাতে চাচ্ছেন, সেই দেশের নেটিভ যারা, বুঝাতে, তাকে বলতে চাচ্ছেন, বাংলাটা আপনার মনে আসতেছে যে আমি সাঁতার কাটতে জানি,
কিন্তু আপনি ইংলিশে তাকে বলতে পারতেছেন না। তো এই রুলটা যদি আপনার জানা থাকে, আপনি কিন্তু সেই জায়গাটা কভার করতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে রুল 45, যে 45 নাম্বারে যে রুলটা, এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। দেন রুল 46, রুল 46, ডু ইউ নো, ডু ইউ নো হাউ টু। অর্থাৎ ওই যে রুল 45, এটাও কিন্তু সেই প্রায় একই রকমের। ডু ইউ নো হাউ টু, তুমি কি জানো কিভাবে। ডু ইউ নো হাউ টু, এটার অর্থ হচ্ছে তুমি কি জানো কিভাবে। অর্থাৎ ডু ইউ নো হাউ টু রিসাইট হোলি কুরআন, ডু ইউ নো হাউ টু রিসাইট হোলি কুরআন, তুমি কি জানো কিভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করতে হয়। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়। ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল। তো এই একই নিয়মে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন, এবং এটাই হবে হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এটাই হবে হোমওয়ার্ক। এইভাবে যদি হোমওয়ার্ক করে আপনি যেতে পারেন, আগাতে পারেন, দেখবেন উইদিন এ শর্ট টাইম ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আপনি ইংলিশে একেবারে পানির মতো কথা বলতে পারবেন। এখানে 120 রুলস আমরা করাবো, এর ভিতরে আমরা আজকে 46 পর্যন্ত চলে এসেছি। তো প্রথমে আমরা শিখলাম নো হাউ টু এর ব্যবহার। এখন আমরা শিখবো ডু ইউ নো হাউ টু। ডু ইউ নো হাউ টু, তুমি কি জানো, অথবা তুমি কি জানো কিভাবে। যেমন তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়। ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল। অর্থাৎ এই নিয়ম ব্যবহার করে আমরা আমাদের যে নোটবুক রয়েছে, খাতা রয়েছে, সেখানে কিন্তু আমরা আরো অনেক লিখে রাখবো। এই ধরনের এখানে মাত্র 3টা বাক্য দেওয়া আছে, আপনি 13টা করতে পারবেন, 23টা করতে পারবেন, 30টা করতে পারবেন, 10, 20, 30, 50, এটা কোনো বিষয় না। আপনি জাস্ট একটু রুলটা খেয়াল করবেন। এখানে আমার স্ট্রাকচার যদি একটু খেয়াল করতে পারেন, এই স্ট্রাকচার ধরে আপনি নিজে নিজে অনেক বাক্য তৈরি করতে পারবেন। এটাই ইংরেজি শেখার সব থেকে প্র্যাকটিক্যাল ওয়ে। এটা সব থেকে প্র্যাকটিক্যাল ওয়ে। তার পরবর্তীতে কি আছে দেখেন, রুল 47। তো আপনারা এখানে সবাই কথা বলবেন না, রেইজ হ্যান্ড প্রেস করবেন। যারা গত ক্লাসগুলার হোমওয়ার্ক করে রেখেছিলেন, আমি কয়েকজনকে একটু হোমওয়ার্ক কি কি করেছেন এটার উপরে একটু কোয়েশ্চেন করব। সবাই কথা বলবেন না প্লিজ। চয়ন আলী, আপনি কিছু করেছেন, কিছু বলতে পারবেন, আপনার সামনে নোটবুক আছে, কিছু বলতে পারবেন। একটু আনমিউট জি বলেন বলতে আর নোট করিনি তবে চেষ্টা করবি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাকে একটু ব্যাকে যেতে হবে। আচ্ছা দেখেন, এটা আপনি কয়েকটা রুল এখান থেকে একটু বলবেন। যেমন আপনি এই রুলটা একটু ব্যবহার করে বলতে পারেন। দেয়ার ইজ অথবা দেয়ার আর এর একটা খুব কমন রুল। যেমন যদি বলা হয় আহ, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, এটার ইংলিশ কি হবে। দেয়ার ব্যবহার করতে পারেন, দেয়ার ইজ বা দেয়ার আর এই স্ট্রাকচারটি। ইন এ ঢাকা হবে না, ইন ঢাকা হবে। এই যে আমাদের অল্প অল্প ভুল না, এই ভুলগুলা দেখেন কথা বললে বা লিখলে এগুলা কিন্তু আমাদের এই ত্রুটি বিচ্যুতি গুলা চলে যাবে। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন ঢাকা। যদি বলি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, শুধু টেন্সটা পরিবর্তন করব, তখন কি হবে। হুম হুম, ইন এ ঢাকা না, এখানে ইন এ ঢাকা দেওয়া যাবে না, ইন ঢাকা দিতে হবে। দেয়ার ওয়াজ এ, দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা, দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। অর্থাৎ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। এখানে যদি বলা হয় ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, এটা শুধু আপনাকে টেন্সটা চেঞ্জ করলেই হয়ে যাবে। হাবিবা সুলতানা, আপনি একটু আনমিউট করেন, হাবিবা সুলতানা। সবাই আনমিউট করছেন কেন, এখানে যে রিনা আক্তার, আপনাদেরকেও আমি আনমিউট করতে বলিনি। আমি যাকে বলবো সেই শুধু একটু কথা বলবেন, তা নাহলে আমি আবার চলে যাবো পড়ানোর ভিতরে। আমি এই কোশ্চেন যখন করব সবাই আনমিউট করবেন, আমি যখন নাম বলবো সেই শুধু একটু বলবেন হাবিবা সুলতানা। আপনি দেয়ার দিয়ে কিছু করে রেখেছেন, বলতে পারবেন। হোসনে আরা, আনমিউট করেন। ওয়ালাইকুম সালাম, বলেন বলেন, আপনি কিছু করেছেন। বলেন। একটু লিখে রাখবেন, আমার অনুরোধ, সবাই একটু খাতায় লিখবেন, তাহলে আমাকে আর এই স্ক্রিন গুলা শেয়ার করে করে ব্যাকে যেতে হবে না। বলেন আপনি কি লিখছেন। অনেক ধন্যবাদ, বলেন, পড়ে ফেলেন, দ্রুত পড়েন।
থ্যাংক ইউ অনেক। থ্যাংকস এ লট ফর ইওর হোমওয়ার্ক। আপনারা শুনছেন তো, দেখলেন কত সুন্দর কথা বলেছে, এবং যতগুলো বাক্য লিখছে অধিকাংশ বাক্যই কিন্তু সঠিকভাবে লিখতে পেরেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলা করে রেখেছেন। এরপর আমি একটু নতুন যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। শারমিন আক্তার, একটু আনমিউট করেন। শারমিন আক্তার, বলেন, কিছু লিখে রাখছেন? বলেন বলেন, অবশ্যই, ধন্যবাদ। এইভাবেই তো খুব ভালো লাগে। অনেকেই বলে যে স্যার আমি করতে পারিনি, সময় ছিল না। যারা করেননি ভালো কথা, কিন্তু যারা করে রেখেছেন একটু বলবেন। হ্যাঁ, শারমিন আক্তার, বলেন কি কি লিখেছেন? আপনি যতগুলা শুরু থেকে, হ্যাঁ না, প্রথম থেকেই বলেন, আপনার খাতার প্রথমে যেগুলো আছে শুরু করেন। আপনি কি কি লিখছেন একটা দুইটা বলেন, যে কোনো জায়গা থেকে বললে হচ্ছে। তো এখানে আমি আরো কিছু রুল একটু পড়িয়ে আসি, তারপর দেখেন আমরা এই যে হোমওয়ার্ক গুলো ছিল ব্যাকের থেকে আমরা আপনাদের কাছে শুনবো। তো এখানে আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা এখন শিখছি হচ্ছে আই নো হাউ টু এর পরে ডু ইউ নো হাউ টু। ডু ইউ নো হাউ টু অর্থাৎ তুমি কি জানো কিভাবে। ডু ইউ নো হাউ টু এর অর্থ হচ্ছে তুমি কি জানো কিভাবে। তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়, তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। এই শব্দগুলো, স্ট্রাকচার গুলো আমরা ডু ইউ নো হাউ টু এর ব্যবহার করব। ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কুরআন, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল। তারপর রুল 47, দেখেন নেক্সট রুল 47। আমি আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আমি কাজটি করে অনেক মজা পাচ্ছি। আমি গরিবদের সাহায্য করে অনেক অনেক আনন্দ পাচ্ছি। আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি। এই ধরনের যদি কোনো বাক্য আমাদের সামনে আসে, তখন কিভাবে করব? হ্যাভিং আ লট অফ ফান, হ্যাভিং আ লট অফ ফান, অর্থাৎ আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ, আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার, আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান রিডিং দিস বুক। দেখেন এই যে মাত্র ছোট্ট একটি স্ট্রাকচার না, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আমাদের ডে টু ডে লাইফে কথা বলার জন্য প্রত্যেক মুহূর্তে আমাদের এটা কাজে লাগে। আপনি আপনার অফিসে কাজ করে মজা পাচ্ছেন, আপনি চা খেয়ে মজা পাচ্ছেন, আপনি গরিবদের সাহায্য করছেন, এই কাজটা আনন্দ পাচ্ছেন। এই স্ট্রাকচার গুলো আমরা কিভাবে করব? হ্যাভিং আ লট অফ ফান, হ্যাভিং আ লট অফ ফান। এই রুল গুলো যাদের কাছে বই আছে, সোহাগ স্যারের এই বইটা পৌঁছে গেছে, এই বইটা একটু দেখবেন। বইয়ের ভিতরে যে কি পরিমাণে স্যার ইনফরমেশন এবং কত গুরুত্বপূর্ণ রুল এখানে সংযোজন করেছেন। এবং এটা যখন আমরা বিভিন্ন স্কুলে, গত কয়েকদিন আগে আমরা ঢাকার একটি স্কুলে গিয়েছিলাম, তো সেখানে ইংলিশ অলিম্পিয়াড ছিল, এবং এই বইটা এত পরিমাণে সমাদৃত যেটা কল্পনার অতীত। তো এই যে রুল গুলা দেখেন, এখানে অনেকেই কমেন্টে আমাকে হোয়াটসঅ্যাপে এসে কমেন্টে জানিয়েছেন এই বইটা পাওয়ার পরে যে স্যার আসলে সত্যি অতুলনীয়। তো যারা বইটা এখনো নিতে চাচ্ছেন, একটু কাইন্ডলি স্যারের ওয়েবসাইটে অর্ডার করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার যে বাংলা লিংক নাম্বারটা দিয়ে রেখেছি, এটাতেও নক করবেন, নাম ঠিকানা পাঠাবেন, বইটি আপনাদের হাতে পৌঁছে যাবে। তো এখানে এই বইয়ের যে রুলটা রয়েছে, এই রুলটা হচ্ছে 47, হ্যাভিং আ লট অফ ফান, অর্থাৎ আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং এ লট অফ ফান রিডিং দিস বুক। অর্থাৎ এখানে আমাকে হ্যাভিং এ লট অফ, হ্যাভিং এ লট অফ ফান, এইটা আমার হচ্ছে এই সেন্টেন্সের মূল অংশ। এই সেন্টেন্সের মেইন পার্ট হচ্ছে হ্যাভিং এ লট অফ ফান, হ্যাভিং আ লট অফ ফান, অর্থাৎ আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্ন ইংলিশ। আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান রিডিং দিস বুক। এই স্ট্রাকচার গুলো আমরা হ্যাভিং এ লট অফ ফান ব্যবহার করব। রুল 48, এটা একটু খেয়াল করবেন। রুল 48, ক্যান নট রেজিস্ট প্লাস আইএনজি ব্যবহার করব। আমি ইংরেজি না শিখে আর পারছি না, আই ক্যান নট রেজিস্ট ইংলিশ লার্নিং। তোমাকে না ভালোবেসে আর পারছি না, আই ক্যান নট রেজিস্ট লাভিং ইউ। আম্মুর সাথে কথা না বলে আর পারছি না, আই ক্যান নট রেজিস্ট টকিং উইথ মাই মাদার। ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না। সামনে গ্রীষ্মের সময় আসছে, এই গরমের দিনে কিন্তু আমরা যে প্রায় পানি পিপাসা পাই। তো এখানে আমরা এটা যদি বলতে চাই কাউকে, আপনি একটা অফিসে জব করেন, সেখানে আপনি ইংলিশে এই কথাটা আপনার গাড়ির সঙ্গে, বসের সঙ্গে বলতে চাচ্ছেন, স্যার আমি এখন আর ঠান্ডা পানি না খেয়ে থাকতে পারছি না, আই ক্যান নট রেজিস্ট ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? ক্যান নট প্লাস রেজিস্ট প্লাস ভার্বের পর আইএনজি দিতে হবে। যেমন লার্ন ভার্ব হচ্ছে, এর পর আইএনজি বসেছে,
লাভ ভার্বের পর আইএনজি লাভিং বসেছে, টক ভার্বের পরে টকিং আইএনজি বসেছে, ড্রিঙ্ক ভার্বের পরে ড্রিঙ্ক বসেছে। আমি ঠান্ডা পানি না খেয়ে থাকতে পারছি না, আম্মুর সাথে কথা না বলে আর পারছি না, তোমাকে না ভালোবেসে আর থাকতে পারছি না, ইংরেজি না শিখে আর থাকতে পারছি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যারা খুব ভালোভাবে নিতে চাচ্ছেন বা এটা প্রচুর একটা আগ্রহ জন্মেছে, তখন আপনি কি বলবেন? ইংরেজি না শিখে আর থাকতে পারছি না, ইংরেজি না শিখে আর থাকতে পারছি না, আই ক্যান নট রেজিস্ট লার্নিং ইংলিশ। এই শব্দগুলো আমরা ক্যান নট প্লাস রেজিস্ট প্লাস ভার্বের পর আইএনজি যোগ করে আমরা এগুলা করতে পারি। তো রুল 49, একটু ভালোভাবে খেয়াল করবেন। রুল 49, ইটস নো ইউজ অফ আইএনজি, আসলে কোনো লাভ নেই, ইটস নো ইউজ অফ আইএনজি। আমরা অনেক সময় বলি না, তোমার এই কাজটা করে কোনো লাভ নেই, এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ নেই, এই বইটা কিনে আসলে কোনো লাভ নেই। তো এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? এই ধরনের বাক্যগুলো আমরা করব ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের পর আইএনজি। একটু ভালোভাবে খেয়াল করবেন, ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের পর আইএনজি। আমি গত একটি ক্লাস আপনাদেরকে বলেছিলাম 24 ঘন্টা আমাদের দিন এবং রাতের সমন্বয়। এই 24 ঘন্টার ভিতরে আমি যে মাত্র একটি ঘন্টা আপনাদেরকে পড়াই, আপনারা কাইন্ডলি এই একটি ঘন্টা কি অন্যমনস্ক হবেন না? এই একটি ঘন্টা একটু মনোযোগ দিয়ে একটু শিখবেন, দেখবেন আপনার লাইফে অনেক কাজে দিবে। এই রুলগুলো শিখলে অনেক আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। এবং এখানে ইংলিশে এরকম হাজার হাজার অনেক রুল রয়েছে। আমরা কি করব? এখান থেকে ইম্পর্টেন্ট রুলগুলো শিখবো, এবং সেই ইম্পর্টেন্ট রুলগুলো কিন্তু এই বইতে সংযোজিত করা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা এখন দেখছি রুল 49। রুল 49, সময় অপচয় করে আসলে কোনো, সময় অপচয় করে আসলে কোনো, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ ওয়াস্টিং টাইম, এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ, ইট ইজ নো ইউজ ইন স্লিপিং, ইট ইজ নো ইউজ স্লিপিং নাও, ইট ইজ নো ইউজ ওয়াস্টিং টাইম, ইট ইজ নো ইউজ বাইং দিস বুক, ইট ইজ নো ইউজ গিভিং আপ প্রেইং। অর্থাৎ এই বইটি কিনে আসলে কোনো লাভ, নো ইউজ বাইং দিস বুক, এখানে আমাকে কি করতে হবে? ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের পর আইএনজি, ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের পর আইএনজি বলে, ইট ইজ নো ইউজ বাইং দিস বুক, ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। অর্থাৎ এখানে আসলে কোনো লাভ, কোনো বাংলা বাক্যের ভিতরে যদি আমরা এগুলা করতে চাই, আসলে কোনো লাভ নেই, তাহলে আমাকে কি করতে হবে? ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের পর আইএনজি ব্যবহার করতে হবে। কি করতে হবে? ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের পর আইএনজি ব্যবহার করে আমরা এই রুলগুলা কমপ্লিট করতে পারবো। স্পোকেন রুল 50, স্পোকেন রুল 50 আমাদের এই যে চ্যাপ্টারটা একটা লং জার্নি, আমি আপনাদের কোন চ্যাপ্টার এত দীর্ঘ করিনি। একদিনে এই একটি এমনও হয়েছে, একদিনে দুইটি তিনটি চ্যাপ্টারও শেষ করিয়ে দিয়েছি। কারণ কি, ওই চ্যাপ্টার গুলো আমাদের ছিল খুব ছোট ছোট। কিন্তু এখন যে চ্যাপ্টার হচ্ছে 30, দেখবেন স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বইটা আপনাদের হাতে পৌঁছে গেছে, এই বইয়ের 30 চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে কিন্তু 120টা রুল রয়েছে। তো এই রুল গুলা শেষ করতে করতে আমরা কেবল প্রায় অর্ধেক 50 পর্যন্ত চলে এসেছি, এবং আরো কিছুদিনের ভিতরে আমরা টোটাল এই চ্যাপ্টারটা আশা করি শেষ করতে পারবো। তো স্পোকেন রুল 50 এখানে কি দেখতে পাচ্ছি? ফন্ড অফ, ফন্ড অফ শব্দের অর্থ হচ্ছে পছন্দ করি, ফন্ড অফ শব্দের অর্থ হচ্ছে পছন্দ করি বা আমার পছন্দ হয়, আমি ভ্রমণ করতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। কি হবে? ফন্ড অফ, এখানে সেন্টেন্সের ভিতরে আমাকে ফন্ড অফ ব্যবহার করতে হবে। আই এম ফন্ড অফ ট্রাভেলিং, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি, আই এম ফন্ড অফ রিসাইটিং দা হোলি কুরআন। আমি মাছ ধরতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ক্যাচিং ফিশ। সে পত্রিকা পড়তে পছন্দ করে, শি ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার। সে পত্রিকা পড়তে পছন্দ করে, শি ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার। এখানে আপনাকে অনেকেই বলে রাখছি, আবারও বলছি যে এই যে রুল গুলা এখানে দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার মেইনটেইন করে সেম ভাবে আপনারা, সে পত্রিকা পড়তে পছন্দ করে, সে মাছ ধরতে পছন্দ করে, এর বাইরে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি। কিভাবে লিখবো? যেমন এখানে যদি আমরা লিখতে পারি যে সে ছবি আঁকতে পছন্দ করে, সে মোবাইলে কথা বলতে পছন্দ করে, সে গান গাইতে পছন্দ করে, এই ধরনের পছন্দ করার বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো ফন্ট ব্যবহার, আমি ভ্রমণ করতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। আমি মাছ ধরতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ক্যাচিং ফিশ। সে পত্রিকা পড়তে পছন্দ করে, হি অর শি ফন্ড অফ রিডিং নিউজ পেপার। এখানে আপনারা আজকে যারা ক্লাসে জয়েন করেছেন সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, এখান থেকে অনেকগুলো রুল আপনারা, মানে অনেক এক একটা স্ট্রাকচারের ভিতরে অনেকগুলো এক্সাম্পল আপনারা করে রাখবেন। এখানে 3টা আছে, এর সঙ্গে আরো 7টি যোগ করবেন। প্রত্যেকটা স্ট্রাকচার থেকে 10টি করে বাক্য তৈরি করবেন। দেখবেন প্রচুর পরিমাণে আপনার কাজ হচ্ছে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করার জন্য এই রুলটা একটু ফলো করবেন, আমার এই মেথডটা একটু ফলো করবেন, আপনার অনেক কাজে দিবে।
একটু রুল দেখাবো, তারপর আপনাদের কাছে প্রশ্ন উত্তর পর্বে আসবো। স্পোকেন রুল 51। স্পোকেন রুল 51, able to with plus WH কোশ্চেন। able to with plus WH কোশ্চেন, অর্থাৎ এখানে আমরা WH কোশ্চেন ব্যবহার করে কিভাবে able to with দিয়ে স্ট্রাকচার করতে পারি। কিভাবে তুমি কাজটি করতে পারবে, কিভাবে তুমি কাজটি করতে পারবে। হাউ উইল ইউ বি able to do the work, কখন তুমি কাজটি করতে পারবে। when will you able to do the work, তুমি কোথায় কাজটি করতে পারবে। where will you able to do the work, অর্থাৎ এখানে আমরা able to প্লাস able to with প্লাস WH কোশ্চেন ব্যবহার করে এই স্ট্রাকচারটি সম্পন্ন করতে পারি। কিভাবে তুমি কাজটি করতে পারবে, কখন তুমি কাজটি করতে পারবে, কোথায় তুমি কাজটি করতে পারবে। when will you able to do the work, প্রথমে আমাকে সেই WH শব্দ ওয়ার্ডটি নিয়ে আসতে হবে। দেখেন কোথায় তুমি কাজটি করতে পারবে, কখন তুমি কাজটি করতে পারবে, এখানে একটু মনে রাখবেন প্রথমে সেই WH যুক্ত ওয়ার্ডটি আনতে হবে। যেমন এখানে কখন তুমি কাজটি করতে পারবে, তো কখন ইংলিশ কি when। when দেন অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে উইল। এটা আমরা প্রায় কিন্তু ভুল করি, আমরা অনেকেই বলি when you will able to do the work, এই জায়গাটা একটু ভালোভাবে একটু খেয়াল করেন। আমরা এটা কিন্তু প্রায় ভুল করি। এই বাক্যটা আমি একটু ইন্ডিকেট করি, সবাই একটু ভালোভাবে নিবেন। এখানে কি লিখলাম, কখন তুমি কাজটি করতে পারবে, কখন তুমি কাজটি করতে পারবে। আমি আপনাদেরকে এটা আজকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে রাখবেন, দেখবেন এখানে অনেকেই কিন্তু আমরা ভুল করি। এটা স্টুডেন্ট লাইফে আমরা যারা নতুন শিখছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমাদের ভুলটা হয়, কি ভুল হয়, কখন তুমি কাজটি করতে পারবে। এখানে আমরা কি ভুল করি, when you will able to do the work, এটা আমরা করে বসে থাকি। কিন্তু এখানে মনে রাখবেন WH শব্দের পরে আমাকে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবে। when will, when you অর্থাৎ সাবজেক্ট আগে আসবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এই বিষয়টা এই বাক্যটা একটু ভালোভাবে দেখেন। আমরা এখানে অধিকাংশ স্টুডেন্ট এই ভুলটা করে থাকি। when you will able to do the work, এটা হবে না। when এর পরে প্রথমে অক্সিলারি ভার্ব, অর্থাৎ when will you able to do the work, when will you able to do the work। দেন স্পোকেন রুল 52। দেন স্পোকেন রুল কি রয়েছে দেখেন 52, অর্থাৎ 52 নম্বরের স্পোকেন রুলে রয়েছে নো লঙ্গার প্লাস এইবল টু, আর পারবো না বা পারবে না, আর পারবো না বা পারবে না। নো লঙ্গার এইবল টু, আর পারবো না বা পারবে না। তুমি আর কাজটি করতে পারবে না, তুমি আর ফুটবল খেলতে পারবে না, তুমি আর ঘুরে দাঁড়াতে পারবে না। এই ধরনের বাক্যগুলো আমরা নো লঙ্গার প্লাস এইবল টু ব্যবহার করে করতে পারি। তুমি আর কাজটি করতে পারবে না, ইউ আর নো লঙ্গার এইবল টু ডু দা ওয়ার্ক। তুমি আর ফুটবল খেলতে পারবে না, ইউ আর নো লঙ্গার এইবল টু প্লে ফুটবল। তুমি আর ক্রিকেট খেলতে পারবে না। এই বাক্যগুলো আমরা নো লঙ্গার ডট 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 এইবল টু ব্যবহার করে এটা আমরা কমপ্লিট করতে পারি। তো আমি ব্যাকের আরো কিছু প্রশ্ন আপনাদের কাছে করব। তো একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন এবং সবাই একসঙ্গে কথা বলে উঠবেন। আর আমি যার কাছে কোশ্চেন করবো একমাত্র সেই কথা বলবেন। আপনারা একটু নোটবুকের কাজগুলো একটু সামনে বের করে রাখেন কাইন্ডলি। এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক, এগুলা ভালোভাবে যদি একটু শিখতে পারেন দেখবেন প্রতিনিয়ত আপনি ইংলিশে কথা বলতে পারবেন, আপনার বিন্দু মাত্র কোথাও কোনো সমস্যা হবে না। আর ওই পিডিএফ কি দেওয়া স্যার আমাদের? এটা দেখেন ওই হোয়াটসঅ্যাপে আমাদের একটু হ্যাং হয়ে যাচ্ছে, এটা বড় একটা বই তো, এটা আপনি কোথা থেকে বলছেন, বইটা একটু অর্ডার করবেন, স্যারের বইটা নিয়ে রাখবেন। আর স্যার এখানে যে আপনাদের ক্লাসগুলো নিয়েছিল এই ক্লাসগুলো তো আমি বেসিকের উপরে নিচ্ছি, কিন্তু এই বিষয়গুলো স্যার আপনাদের যখন পড়িয়েছে, হ্যাঁ অবশ্যই দিব। স্যার এই যে যে বিষয়গুলো এখানে তুলে ধরছিল সবই কিন্তু আগে আপনাদের পিডিএফ দেওয়া হয়ে গেছে। আর এইখানে সরি বলবো এই কারণে, বইটা একটু অর্ডার করবেন প্লিজ, এবং বইটা নিলে আমি এই কারণে বলছি যে আপনার অনেক উপকার হবে, অনেক কাজে দিবে। হ্যাঁ, যারা বাইরের কান্ট্রি আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এখানে, আমার নাম্বারে একটু নক করবেন প্লিজ। বাইরের কান্ট্রিতে যারা আছেন তাদের জন্য দেখি করতে পারি কিনা, আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন। তো আমি এখানে কিছু কোশ্চেন করব, সবাই একটু এখন কথা বলবেন না। আমি যার কাছে যাব সেই ব্যক্তি একটু কথা বলবেন। মোর্শিদা আক্তার, আপনি কিছু করে রেখেছেন একটু বলেন। মোর্শিদা আক্তার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ আপনি কিছু করেছেন হোমওয়ার্ক, দেখেন এখানে হোমওয়ার্ক দিয়ে রাখি, আপনারা করবেন।
এটা মানে উপকার আপনাদের হবে, আমার কোনো তো এখানে ইয়া নাই। আপনারা করবেন, এগুলো করে রাখবেন, যদি কিছু করে থাকেন বলেন দ্রুত, সবার কাছে পৌঁছাতে হবে তোমাকে। টাইম ইজ ভেরি শর্ট বাট আর্ট ইজ লং। কি কি করেছেন বলেন। আপনি যেটা খুশি বলেন, আপনার খাতায় কি কি লিখছেন প্রথম থেকে পড়া শুরু করেন, আমি শুনি, দেখি কোথাও ভুল গিয়েছে কিনা। হ্যাঁ বলেন বলেন, অবশ্যই বলেন, হ্যাঁ। অনেক ধন্যবাদ, আপনি অনেক কাজ করে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। এরপর বলবেন হোসনে আরা। কিছু লিখে রেখেছেন? যারা খাতায় লিখে রেখেছেন খাতাটা একটু কাইন্ডলি সামনে বের করে রাখেন, বলেন। এইভাবে দ্রুত রেসপন্স রেসপন্স করবেন। ধন্যবাদ, বলেন কি কি করেছেন। থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো করে রেখেছেন এবং আপনি অনেকটা দ্রুত ডেলিভারি দিয়েছেন আপনার সেন্টেন্স গুলো। অসংখ্য ধন্যবাদ। আপনি যে ইংলিশটা প্র্যাকটিস করেন এটা আমি বুঝতে পারলাম, এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে, অনেক। আপনি এইভাবে সবাই করবেন, দেখেন এইভাবে যদি সবাই করেন, আমি যে কষ্ট করে পড়াচ্ছি, এক মিনিট আমাকে একটু শুনবেন। এইভাবে যদি আপনারা করে রাখেন, তখন যে টিচার পড়ায় সেও কিন্তু একটু ইন্সপিরেশন পায় যে স্টুডেন্ট গুলা কাজ করে, তারা পড়ে রাখে। তাইলে আমি পড়াই গেলাম, আপনারা শুধু শুনলেন, কোনো ফিডব্যাক দিলেন না, এটা কিন্তু হয় না। বলেন কি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, দীপঙ্কর শাহ, বলেন, আপনার বেশ আগ্রহ, বলেন বলেন, ধন্যবাদ, বলেন। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে একটু সুযোগ দিবেন প্লিজ, আপনি পেরেছেন, এর জন্য ধন্যবাদ। আপনি যেগুলো লিখছেন অনেক ধন্যবাদ। এমডি ওয়াহিদুজ্জামান, আপনি ফরেন কান্ট্রিতে কোথাও আছেন, সম্ভবত দুবাই, আপনি একটু বলবেন কিছু লিখেছেন, এমডি ওয়াহিদুজ্জামান। আচ্ছা, আপনি কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আমার পড়ানোর পরে একটু নক দিয়েন, হ্যাঁ। এরপর জয়নাব, জয়নাব আপনি একটু আনমিউট করেন প্লিজ। আপনি নতুন, রেইজ হ্যান্ড প্রেস করেছেন, ধন্যবাদ। কি কি লিখে রেখেছেন কত। ওয়ালাইকুম সালাম, বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি অনেকগুলা করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এই একটা দুইটা শুনলেই কিন্তু আমরা টিচাররা বুঝতে পারি যে আপনি কতটুকু প্রোগ্রেসে আছেন, নাকি আপনার প্রমোশন আর ডিমোশন, এটা বোঝা যায়। যারা করে রাখে, যারা পড়াশোনাটা করে, এই রুলগুলা যারা প্র্যাকটিস করে, তারা কিন্তু খুবই দ্রুত বলতে পারে এবং লিখেও রাখে। এর জন্য যারা কাজগুলা করে রাখেন অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কারণ আপনি শত ব্যস্ততার ভিতরে এই কাজগুলো করে রাখছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। বাকের উল্লাহ, একটু আনমিউট করেন, আজকে নতুন কিছু মুখ দেখতে পাচ্ছি, এর জন্য ধন্যবাদ।
যারা কথা বলতে চান কিন্তু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন, শুরু করেন। পাকের উল্লাহ, ওয়ালাইকুম সালাম, বলেন। কি কি করেছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আপনাকে আবারও সুযোগ দিব। কামরুজ্জামান রিমু, একটু বলবেন প্লিজ, আনমিউট করেন। কামরুজ্জাহান রিমু, ওয়ালাইকুম সালাম, বলেন। 68টা আছে? চ্যাপ্টার? ও, তাহলে আমার হয়তো একটু ভুল হইতে পারে। হ্যাঁ, এটা সমস্যা নাই, আমি একটু দেখে দিব। এটা তাহলে আমাদের পিডিএফ এ মনে হয় ছিল এটা, তাহলে এখানে একটু কম দেওয়া আছে। যাই হোক, সবার বইতে যদি একই রকম থাকে তাহলে ওইটাই, প্রিন্টের সময় ওইটাই দেওয়া হয়েছে। তো পাবেন, এখানে আরো কিছু রুল হয়তো যদি বাদ পড়ে যায়, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, 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 ধন্যবাদ। তো দেখেন এখানে আমরা আর একটু, কামরুজ্জাহান রিমু, আপনি যদি বাড়ির কাজ করে থাকেন হোমওয়ার্ক একটু বলবেন। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। দেখেন এটা একটু স্যার যে দেখবেন, আমি একটু আগে দেখলাম এটা রেসিস্ট বলা যাবে না, আমিও এটা একটু ভুল বলতাম, এটা রেজিস্ট বলতে হবে এখানে। জ অন্তের যে অন্তিজ জ, এখানে রেসিস্ট বলা যাবে না, রেজিস্ট বলতে হবে। শ্যামল চন্দ্র ভৌমিক, প্লিজ একটু আনমিউট করেন। শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি বলেন। হোমওয়ার্ক কি করেছেন এটা একটু বলেন। বলেন। হুম। আর কিছু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি অনেকগুলা করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর একটু মোমেনা খাতুন, একটু বলবেন। মোমেনা খাতুন। হ্যাঁ, একটু পরে আবার সুযোগ দিব। আমি আর কয়েকটা রুল দেখিয়ে নিই, আমাদের টাইমের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো আমরা স্পোকেন রুল 52, নো লঙ্গার প্লাস এইবল টু, আর পারবো না বা পারবে না এই ধরনের রুল থাকলে আমরা কিভাবে করব? ইউ আর নো লঙ্গার এইবল টু ডু দা ওয়ার্ক, ইউ আর নো লঙ্গার এইবল টু প্লে ফুটবল, অর্থাৎ তুমি আর কাজটি করতে পারবে না, তুমি আর ফুটবল খেলতে পারবে না। এই ধরনের স্ট্রাকচার আমরা নো লঙ্গার প্লাস এইবল টু ব্যবহার করে করতে পারবো। স্পোকেন রুল 53, দেখেন স্পোকেন রুল 53, অর্থাৎ এই রুলগুলো আমরা কিভাবে করব? হ্যাভিং আ হার্ড টাইম, কঠিন মনে হওয়া। হ্যাভিং আ হার্ড টাইম, কঠিন মনে হওয়া। তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে, বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে, সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে। এই বাক্যগুলো আমাদের প্রতিদিন কিন্তু সামনে আসে, বাট আমরা এগুলো ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। তো এটা আমরা কিভাবে করব? আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ,
তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে, বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম এক্সপ্লেইন দিস ম্যাটার, সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ফাইন্ডিং আউট দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? আমরা ব্যবহার করব হ্যাভিং আ হার্ড টাইম। হ্যাভিং আ হার্ড টাইম, এই বিষয়গুলো একটু ভালোভাবে আপনারা নিবেন, এটা আপনাদের অনেক কাজে দেবে। অর্থাৎ তোমার সাথে সময় কাটানো আমার কঠিন মনে হচ্ছে, তোমার সাথে সময় কাটানো আমার কঠিন মনে হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ, বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম এক্সপ্লেইনিং দিস ম্যাটার। অর্থাৎ এই স্ট্রাকচার আমরা হ্যাভিং এ হার্ড টাইম ব্যবহার করে করব। দেন স্পোকেন রুল 54, স্পোকেন রুল 54, আই ডিডন্ট মিন টু, আই ডিডন্ট মিন টু, অর্থাৎ স্ট্রাকচার আই ডিডন্ট মিন টু আর প্লাস এক্সটেনশন, তুমি বিদায় হও, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, আই ডিডন্ট মিন টু সে ইউ গুড বাই, তুমি বিদায় হও, আমি আসলে এই রকম কিছু বলতে চাইনি, আই ডিডন্ট মিন টু সে ইউ গুড বাই, তুমি একা থাকো, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, আই ডিডন্ট বা আই ডিড নট মিন টু স্টে অ্যালন, আমার সাথে কথা, আমার সাথে থাকতে হবে, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি, আমার সাথে যে তোমাকে থাকতে হবে আমি এরকম কিছু বলতে চাইনি, শর্ত দেওয়া হচ্ছে কিছুটা। এই ধরনের বাক্যগুলো আই ডিডন্ট মিন টু স্টে উইথ আস, এইভাবে কিন্তু আমরা করতে পারবো। স্পোকেন রুল 55, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট একটি রুল। অ্যাজ লং অ্যাজ অর্থাৎ যত তত, অ্যাজ লং অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যত তত, বাংলা বাক্যে যতক্ষণ ততক্ষণ বা যতদিন ততদিন থাকলে অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার করা হয়। যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি, যতক্ষণ তুমি পারো, তুমি খেতে পারো, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব? প্রথমে সাবজেক্ট আনতে হবে, প্রথমে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে, দেন ভার্ব আনতে হবে, তারপর অ্যাজ লং অ্যাজ, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা একটু দেখি, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি, আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি, আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি। এই ধরনের এই অ্যাজ লং অ্যাজ ব্যবহার করে আপনি ইচ্ছা মতো আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। প্রথমে একটি সাবজেক্ট আনতে হবে, তারপর একটি ভার্ব, দেখেন এখানে প্রথমে সাবজেক্ট আছে আই, তারপর একটি ভার্ব আছে অ্যাম, তারপর আছে মেইন ভার্ব, অর্থাৎ এখানে অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি, আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি। দেন স্পোকেন রুল 56, শেষের দিকে তো আজকে একটু বেশি রুল গুলা পড়িয়ে দিই, তা নাহলে আমাদের এটা শেষ করতে অনেক সময় লেগে যাবে, আমাদের আরো অনেকগুলো আইটেম করতে হবে, গ্রামারের আরো কিছু বিষয় আমাদেরকে একটু দেখতে হবে, এবং এগুলো আমরা কিভাবে করব এটা আমার একটু একটা ছকও এঁকে ফেলেছি, তো এটা একটু দ্রুত শেষ করে দিব, না হলে আপনারা অন্যগুলো একটু বুঝতে পারবেন না। স্পোকেন রুল 56, সিম, কোনো কিছু মনে হয় বা মনে হচ্ছে, মনে হয় বা মনে হয়নি এমন থাকলে আমরা সিম ব্যবহার করব, SWM, SWM, যেমন হি সিমস টু বি স্মার্ট, তাকে স্মার্ট মনে হয়, SWM সিম, তাকে স্মার্ট মনে হয়। বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, ভার্বের পরে এস বাই এস হবে, হি সিমস টু বি স্মার্ট, মিনাকে ভালো মনে হয়, মিনা সিমস টু বি গুড, এটি একটি ভালো ব্যবসায়িক চুক্তি বলে মনে হয়, দিজ সিমস টু হ্যাভ বিন সাম, সরি মনে হচ্ছে কোথাও ভুল আছে, দেয়ার সিমস টু হ্যাভ বিন সাম মিস্টেক, মিনাকে ভালো মনে হয়, মিনা সিমস টু বি গুড, তাকে জ্ঞানী বলে মনে হয়, তাকে দুর্বল বলে মনে হয়, এই ধরনের কোনো বাক্য মনে হয় বা মনে হচ্ছে বা মনে হয়নি আমরা সিম এর ব্যবহার করব। নেগেটিভ হলে এখানে আমরা কি ব্যবহার করব? ডু নট, ডাজ নট, পাস্ট টেন্স হলে ডিড নট, আর যদি প্রেজেন্ট টেন্সের ভিতরে হয় তো আমরা সাবজেক্ট প্লাস সিম প্লাস অবজেক্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন হি সিমস টু বি স্মার্ট, তাকে দেখে তো স্মার্ট মনে হয়, এই ধরনের বাক্যগুলো কিভাবে বলবো? হি সিমস টু বি স্মার্ট, হি সিমস টু বি স্মার্ট, তাকে স্মার্ট মনে হয়, মিনাকে ভালো মনে হয়, মিনা সিমস টু বি গুড, মনে হচ্ছে কোথাও ভুল আছে, দেয়ার সিমস টু হ্যাভ বিন সাম মিস্টেক, এই ধরনের বাক্যগুলো আমরা সিম ব্যবহার করব। দেখবেন এই কথাগুলো আমাদের প্রায় কিন্তু বলার প্রয়োজন পড়ে, যে তাকে তো দেখে জ্ঞানী মনে হয়, তাকে তো দেখে দুর্বল মনে হয় না, এই বাক্যগুলো আমরা কিসের ব্যবহার করব? চিম এর ব্যবহার করব, চিম, SWM, SWM, অর্থাৎ এই সিম ব্যবহার করে আমরা কিন্তু এই বাক্যগুলা কমপ্লিট করতে পারি।
এবং এই বাক্যগুলা যদি আপনারা শেখেন, তাহলে দেখবেন যে প্রতিনিয়ত আপনারা কিন্তু যে সমস্যাগুলো ফেস করতেন সেই সমস্যাগুলা কিন্তু আর থাকবে না। অর্থাৎ আমরা এখানে কথা বলার